হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ক্লাস 12-এর ফিজিক্সের প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক অর্থাৎ স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রোস্ট্যাটিক অর্থাৎ স্থির তড়িৎ এর মানে হচ্ছে যেখানে চার্জ ইজ অ্যাট রেস্ট কন্ডিশনে আছে, মানে কি আধান স্থির অবস্থায় আছে। এখন ক্লাস 12-এর বেশিরভাগ টপিকটাই আমাদের চার্জ রিলেটেড বা চার্জ সম্বন্ধীয় যাবতীয় জিনিস নিয়ে আলোচনা আছে। যেখানে কোনো জায়গায় দেখতে পাবো চার্জ স্থির অবস্থায় আছে, যাকে আমরা নাম দিয়েছি ইলেকট্রোস্ট্যাটিক, বা কোথাও দেখতে পাবো চার্জ মোশনে আছে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, কোথাও দেখতে পাবো চার্জ মোশনে আছে উইথ অ্যাক্সেলারেশন, মানে ত্বরণের সহিত গতিশীল আছে বা একই মানের গতিবেগ নিয়ে বা সরলরেখা বরাবর গতিশীল আছে। তো এই দুটো ক্ষেত্রেই দেখতে পাবো যে আধানের এখানে গুরুত্ব অপরিসীম, অর্থাৎ ক্লাস 12-এর ক্ষেত্রে আধানের গুরুত্ব অপরিসীম। তো প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে চার্জ, এই যে আধান, এই যে দেখতে পাচ্ছি আধান, এই চার্জ জিনিসটা কি। মানে প্রথমেই বলে রাখা প্রয়োজন যে চার্জ হচ্ছে ফিজিক্যাল বা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এনি ম্যাটার, অর্থাৎ আধান হলো কোনো বস্তুর, যে কোনো বস্তুর বলা যেতে পারে আধান হলো যে কোনো বস্তুর মৌলিক ধর্ম। এবারে জানতে হবে যে আধানকে কেন মৌলিক ধর্ম বলা হচ্ছে, বা এটাও আমরা জানবো যে মৌলিক ধর্ম জিনিসটা কি, কোন জিনিসকে আমরা মৌলিক ধর্ম বলি, কোনো একটা বস্তুর কোন কোন জিনিসকে আমরা মৌলিক ধর্ম বলি সেটা নিয়ে দেখব। তো প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, ধরো একটা বস্তু আছে, সেই বস্তুকে আমরা ভাঙতে শুরু করলাম। ভাঙতে তার যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশটি পাবো, যার মধ্যে ওই বস্তুটির সমগ্র সব ধর্ম বর্তমান, তাকে আমরা বলবো অ্যাটম বা পরমাণু। তাকেও যদি ভাঙি তখন কি পাওয়া যায়, তখন তিনটি মৌলিক কণা পাওয়া যায়। কোন কোন কণা? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে এখানে কি দেখলাম, একটি বস্তু ছিল, তাকে ভাঙতে শুরু করেছি, ভাঙতে সর্ব ক্ষুদ্রতম যেটি কণা তাকে আমরা বলেছিলাম পরমাণু, এবং তাকে ভেঙে আমরা তিনটি কণা পেলাম, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তো এখানে আমরা যেহেতু আধান কেন মৌলিক ধর্ম তার নিয়ে আলোচনা করছি, তো এখানে নিউট্রনকে আমরা একটু সাইডে রাখলাম, এবং প্রোটনকেও নিউক্লিয়াস থেকে বের করে আনা যথেষ্ট কষ্টকর এবং দুষ্কর কাজ, তাই প্রোটনকেও আমরা এখানে সাইডে রাখলাম। এখন আমরা ইলেকট্রনের মারফত জানবো যে আধান কেন মৌলিক ধর্ম। তো প্রথমে আমরা করলাম কি, একটি ইলেকট্রন নিলাম এবং আরেকটি ইলেকট্রন নিলাম। এই দুটি ইলেকট্রনকে পাশাপাশি 1 সেন্টিমিটার দূরত্বে রাখলাম। এখন এই যে ইলেকট্রনগুলি আছে, এই ইলেকট্রনের একটি ভর আছে, তার ভর কত হয়? একটি ইলেকট্রনের ভর হয় 9.1 ইন্টু 10⁻³ কেজি। আমরা জানি এই ইউনিভার্সে যে বস্তুর অস্তিত্ব আছে তার ভর বর্তমান, ভর ছাড়া কোনো বস্তুর এক্সিস্টেন্স কল্পনা করা যায় না। তাহলে যেহেতু ইলেকট্রনের এক্সিস্টেন্স আছে, তাই ইলেকট্রনের ভরও আছে। তাহলে যদি ইলেকট্রনের ভর আছে, তাহলে যদি আমি তাদেরকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, তাহলে তাদের মধ্যে একটি বল কাজ করবে। কোন বল? সেটি হবে মহাকর্ষীয় বল। কারণ আমরা জানি যদি কোনো বস্তুর ভর আছে, তাহলে সেই বস্তু পরস্পরকে একটি মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করে। আর তার সেই মহাকর্ষীয় বলের ফর্মুলাটি এই যে লিখলাম, F = G(m1m2/r²), যেটি আমরা ইতিমধ্যে ক্লাস 11-এ পড়ে এসেছি। যদি এখানে আমরা সব মানগুলি বসাই, 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু যেটি জি এর মান, ইন্টু 9.1 ইন্টু 10⁻31, যেহেতু m1 এবং m2-র মান সেম, দুটি ইলেকট্রন তাই একই হবে, তাই স্কোয়ার করে দিলাম, এবং 0.01 তার স্কোয়ার। কেন করলাম? 1 সেন্টিমিটার ছিল, তাকে মিটারে কনভার্ট করে দিলাম। সবগুলো এসআই করছি, তো দেখা যাক। তাহলে এই ক্যালকুলেশন করলে দেখা যাবে 5 পয়েন্ট সামথিং আসে। আমি এটা এখন বাদ দিলাম, আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট মান নিচ্ছি। 5 ইন্টু 10⁻⁻67 নিউটন একটা মহাকর্ষীয় বল এদের মধ্যে কাজ করবে। এই যে ইলেকট্রন দুটি আছে, যদি আমি এদেরকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, তো তাদের মধ্যে এই 5 ইন্টু 10⁻⁻67 নিউটন মানের একটি মহাকর্ষীয় বল কাজ করবে। এবং মহাকর্ষীয় বল
একমাত্র এবং শুধুমাত্র আকর্ষণীয় বল। কখনোই মহাকর্ষীয় বল পরস্পরকে বিকর্ষণ করতে পারে না। কিন্তু দেখা যাবে কি, যদি এই দুটি ইলেকট্রনকে আমি পাশাপাশি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, তারা তো এই বল দিয়ে আকর্ষণ করবেই না, বরং 2.3 ইন্টু 10⁻⁻24 নিউটন এই বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে ঘটনাটা ঘটলো কি, এটাই এখন আমরা দেখব। তাহলে দুটি ইলেকট্রন ছিল, তারা পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বে ছিল। তাদের মধ্যে 2.3 ইন্টু 10⁻⁻24 নিউটনের একটি বিকর্ষণীয় বল কাজ করছে। তাহলে এখানে একটা জিনিস দেখার আছে যে এই যে দুটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রন কিন্তু পরস্পরকে টাচ করে নেই, মানে কন্ট্যাক্ট অবস্থায় নেই, কিন্তু তবুও এই বলটা কাজ করছে। তার মানে কি, এটা কন্ট্যাক্ট ফোর্স তো নয়। আমরা জানি কোনো বস্তুকে টাচ করে যে বলগুলি আসে সেগুলিকে আমরা কন্ট্যাক্ট ফোর্স বলি, যেটি আমি ক্লাস 11-এ পড়ে এসেছি। সেখানে আমরা কি দেখেছিলাম কন্ট্যাক্ট ফোর্সে? ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ, টাচ না করে আসে না। তাছাড়া আর কি ছিল? আর ছিল তোমার টেনশন, টান, তারপরে নর্মাল ফোর্স, যাকে আমরা বলতাম লম্ব প্রতিক্রিয়া। সব এগুলি কিন্তু স্পর্শজনিত বল বা কন্ট্যাক্ট ফোর্স। কিন্তু এখানে এই যে দুটি ইলেকট্রন আছে তারা পরস্পরকে কিন্তু টাচ করে নেই, অর্থাৎ এই যে ফোর্সটি এসছে 2.3 ইন্টু 10⁻⁻24 নিউটন, এটি কিন্তু ফিল্ড ফোর্স অর্থাৎ ক্ষেত্রজনিত বল। তাহলে এটি কি ফোর্স হলো? এটি ফিল্ড ফোর্স হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটি কি ফোর্স? না ফিল্ড ফোর্স। এই যে ফিল্ড ফোর্স এলো, তাহলে এই ফিল্ড ফোর্স, যেখানেই ফিল্ড ফোর্স থাকে তার জন্য কোনো একটা মৌলিক ধর্ম দায়ী থাকে। কার মৌলিক ধর্ম? না বস্তুর মৌলিক ধর্ম। যেমন একটু দেখে নিই, ধরলাম সূর্য আছে, সান, আর ধরলাম আর্থ আছে, আর্থ, পৃথিবী। তাহলে কি দেখতে পাচ্ছি? এরা কখনোই টাচ করে তো নেই, সেটা আমরা ভালোভাবে জানি, এরা কখনোই টাচ অবস্থায় নেই। কিন্তু টাচ অবস্থায় না থেকেও এদের মধ্যে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, তাই না? তাহলে মহাকর্ষীয় বলও কিন্তু এক রকমের ফিল্ড ফোর্স। ঠিক, টাচ অবস্থায় নেই তবুও কাজ করছে, তাহলে মহাকর্ষীয় বল ফিল্ড ফোর্স। কিন্তু তার জন্য কে দায়ী থাকে? কে দায়ী থাকে? না সূর্য আর পৃথিবীর ভর বা মাস। তাহলে যখনই কোনো জায়গায় ফিল্ড ফোর্স আসবে তার জন্য বস্তুর মৌলিক ধর্ম দায়ী থাকবে। ভর কিন্তু বস্তুর মৌলিক ধর্ম। কেন মৌলিক ধর্ম? যদি আমরা কোনো বস্তুর এক্সিস্টেন্স এই হোল ইউনিভার্সে খুঁজে পাচ্ছি, তার এক্সিস্টেন্স যদি আছে তাহলে তার ভর আছেই। যদি ভর নেই তাহলে তার এক্সিস্টেন্স নেই, সে হয় এনার্জিতে আছে বা তার এক্সিস্টেন্স নেই। তাহলে ভর কি হয়ে গেল? তাহলে ভর হয়ে গেল বস্তুর মৌলিক ধর্ম, এবং ফিল্ড ফোর্সের জন্য মৌলিক ধর্ম দায়ী থাকে। তাহলে মহাকর্ষের জন্য কি দায়ী ছিল? মাস, যেটা বস্তুর মৌলিক ধর্ম। ঠিক তেমনই এইখানে এই যে 2.3 ইন্টু 10⁻⁻24 এই যে বলটা এসছে, এই বলটা টাচ না করে এসছে, তাহলে তার জন্য একটা ফান্ডামেন্টাল প্রপার্টি বা মৌলিক ধর্ম দায়ী। এই যে মৌলিক ধর্মটা, এই মৌলিক ধর্মটা কিন্তু ভর নয়। কেন কেন ভর নয়? যদি ভর হতো তাহলে কিন্তু কখনোই এটা বিকর্ষণীয় হতো না, তাহলে কিন্তু মহাকর্ষীয় বল হয়ে এটি আকর্ষণীয় হতো। আমরা আগে দেখলাম। তাহলে যদি বিকর্ষণীয় বলটি ভরের জন্য আসতো তাহলে কিন্তু 5 ইন্টু 10⁻⁻67 নিউটন এই বলটি ক্রিয়াশীল হতো, কিন্তু এই বল তো ক্রিয়াশীল হয়নি, এই বল ক্রিয়াশীল হয়েছে। তাহলে ভর তো দায়ী নয় এই বলের জন্য। তাহলে যে ফান্ডামেন্টাল প্রপার্টিটি দায়ী তার নাম দেওয়া হলো চার্জ, বা বাংলায় বলছি আমরা আধান। তাহলে আধান কি? না আধান হলো বস্তুর মৌলিক ধর্ম। মানে কি? মানে যদি আমরা এই হোল ইউনিভার্সে যে কোনো একটা অবজেক্টকে তুলছি, যে কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টের মধ্যে আধান আছেই। হয় সম পরিমাণে আছে, বা প্লাস চার্জ বেশি আছে, বা মাইনাস চার্জ বেশি আছে।
যদি প্লাস চার্জ বেশি আছে, মাইনাস চার্জ কম আছে, তাকে আমরা বলবো পজিটিভলি চার্জ বডি। যদি মাইনাস চার্জ বেশি আছে, প্লাস চার্জ কম আছে, তাকে আমরা বলবো নেগেটিভলি চার্জ বডি। আর যদি দুটি সম পরিমাণে আছে, তাহলে তাকে আমরা বলবো নিউট্রাল বডি। কিন্তু বস্তুর মধ্যে আধান থাকবেই। যেমন কোনো একটি বস্তুর এক্সিস্টেন্স আছে মানে তার ভর আছে, এটাও কনফার্ম যে যদি কোনো বস্তুর এক্সিস্টেন্স আছে তার মধ্যে আধানও আছে। তাহলে আধান হলো বস্তুর একটা মৌলিক ধর্ম বা ফান্ডামেন্টাল প্রপার্টি। এটা কিন্তু জেনারেল প্রপার্টি নয়। জেনারেল প্রপার্টি আর ফান্ডামেন্টাল প্রপার্টির মধ্যে একটা বিস্তর ফারাক আছে। তো আজকে ভিডিওটা এতদূরই রইল। তোমরা আশা করি আধান সম্বন্ধে তোমাদের একটু ধারণাটা পরিষ্কার হয়েছে। এর পরের ভিডিওতে আমি আধান সম্বন্ধে আরও কিছু যাবতীয় জিনিস আলোচনা করব। আধানের কিছু ধর্ম আছে, আধানের এরকম ধর্ম হওয়ার কারণগুলি কি সেগুলি আলোচনা করব। আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করবে, অবশ্যই আমি তার রিপ্লাই দেবো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই জিনিয়াস।